আমি মনে করি সবার উপর মানুষ সত্য। ভালো মানুষটা থাকতে হবে রাজনীতিতে, যদি সেই সংবিধানকে ঠিক মতো পরিচালনা করতে হয়। আপনি যদি খারাপ মানুষ নিয়ে আসেন, তাহলে অবশ্যই যেই সংবিধানই আমরা দেই, মানুষের ইচ্ছার প্রতিফলন সেখানে কখনো হবে না। আমাদের এই সংবিধান মানুষের জন্য সংবিধান, সংবিধানের জন্য মানুষ না। মানুষের উন্নয়নের জন্য, দুর্বল মানুষকে প্রোটেক্ট করার জন্য, গুড গভর্নেন্সের জন্য, সরকার কিভাবে চলবে, সরকারের সাথে মানুষের যে একটা সোশ্যাল কন্ট্রাক্ট, এই সব কিছুর জন্য সংবিধানের জন্ম। কিন্তু এই সংবিধানকে ব্যবহার করে বারবার মানুষের উপর অত্যাচার করা হয়েছে। সুতরাং এই সংবিধান যেই সংবিধান মানুষের কথা বলে না, যেই সংবিধানে মানুষের ইচ্ছার প্রতিফলন হয় না, মানুষের ভবিষ্যৎ দেয় না, মানুষের প্রোটেকশন দেয় না, সেই সংবিধানকে মানুষ ছুঁড়ে ফেলে দেবে। সংবিধানের প্রাসঙ্গিক হতে হবে। আমরা এটা উপলব্ধি করি যে বাংলাদেশের সংবিধান পরিবর্তন প্রয়োজন। আমরা উপলব্ধি করি বাংলাদেশের সংবিধান প্রাসঙ্গিক হওয়া প্রয়োজন। আমরা উপলব্ধি করি আজ থেকে 40-50 বছর আগে সংবিধান লিখে রেখেছে, বলা হয়েছে, সেটা সেহেতু সেই সময়ের জন্য হয়তো ভালো ছিল, কিন্তু আজকের দিনের সংবিধান এই কথা বলে না। সুতরাং আমরা এর সংস্কার চাই, কিন্তু প্রশ্ন আসে সংবিধান সংস্কার করবে কে? আমি এখনো বিশ্বাস করি সংবিধান সংস্কার করতে হলে জনগণের সরকারের প্রয়োজন। আমরা বিশ্বাস করি নির্বাচিত সরকারই সংবিধান সংস্কার করার নৈতিক অধিকার রাখে। আজকে এক বিপ্লব হয়েছে, ছাত্র জনতার বিপ্লব। বিপ্লব যখন হয় তখন সংবিধান চলে না। মাঝে মাঝে দেখি সাবেক প্রধানমন্ত্রী বলে উনি এখনো রাষ্ট্রপতি, উনি এখনো প্রধানমন্ত্রী আছেন। উনি এইটা ওনার কেন, আওয়ামী লীগের যারা আছেন সবার উপলব্ধি করতে হবে, যখন বিপ্লব হয় তখন কোন সংবিধানে কি প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার কোনো কিছু লেখা থাকে? কোনো কিছু লেখা থাকে না। তো সুতরাং যখন বিপ্লব হয় তখন আমরা মনে করি একটা বিপ্লবী সরকার যদি থাকতো, সেখানে যদি ইউনূস সাহেব রাষ্ট্রপতি হয়ে সর্বদল মিলিয়ে একটা সরকার গঠন করত, আমার মনে হয় সেটা আরো ভালো হতো। যাই হোক, এই ইন্টারিম সরকার আসছে, আমরা সর্বাত্মক সহযোগিতা করছি। আমরা যেই কারণে সংবিধানের কিছু প্রস্তাব রেডি করেছি বা আমরা প্রিপেয়ার করেছি, যা ডেফিনেটলি এর মধ্যে দুই ধরনের প্রস্তাব আছে। কিছু প্রস্তাব আছে আমরা মনে করি যে এই প্রস্তাব অবশ্যই এই প্রস্তাবগুলি কোন নির্বাচিত সরকারের ঠিক করা উচিত বা সেই নির্বাচিত সরকারের কনসিডার করা উচিত। আর কিছু প্রস্তাব আছে সেগুলি আমি মনে করি আমরা সব দলরা মিলে, বা যেহেতু এটা জনগণের সরকার, জনগণের ভোট দ্বারা নির্বাচিত সরকার না, কিন্তু আমি মনে করি আমরা যদি সবাই একমত হই তাহলে আমরা সেই প্রস্তাবগুলি দিতে পারি এবং এগুলি যুগোপযোগী, এগুলি ইউনূস সাহেবের সরকার সেগুলিকে আমলে নিতে পারে। কিছুদিন আগে আমরা বিএনপির অনুষ্ঠানে গিয়েছিলাম। বিএনপি 31 দফা দাবি করেছে, আমরা নৈতিকভাবে 31 দফাকে সমর্থন করেছি। আমরা শুনতে পাচ্ছি সেই 31 দফা আদলও নাকি বিএনপি সংস্কার প্রস্তাব দিয়েছে, বাট আমরা এখনো জানি না সেই প্রস্তাবে কি আছে। আমরা আমাদের প্রস্তাব এবং এই প্রস্তাব দেওয়ার কারণ আপনাদেরকে ব্রিফলি জানাই। প্রথমে আমরা আর্টিকেল 2(1) নিয়ে কথা বলি, যেখানে বলা আছে ইসলাম ইজ দ্য স্টেট রিলিজিয়ন। আমরা ইসলাম ইজ আ স্টেট রিলিজিয়ন এবং অন্যান্য ধর্ম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের সিকিউরিটি এবং তারা জানি ইকুয়ালি ধর্ম পালন করতে পারে, এই ব্যাপারে আমাদের ধর্মে বলা আছে, আমাদের কনস্টিটিউশনে বলা আছে আর্টিকেল 2(1). কিন্তু আমি মনে করি গত 20 বছর যাবৎ আধুনিকতার নামে, গ্লোবালাইজেশনের নামে কেন জানি আমাদের ধর্মকে বা কালচারের নামে অ্যাটাক করার একটা প্রবণতা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আমি এটা লক্ষ্য করেছি গণজাগরণ মঞ্চের সেই বিপ্লবের পর থেকে অনেকেই সেই গণজাগরণ মঞ্চের অবস্থানকে প্রেমিস করে, তার উপর ভিত্তি করে আমাদের ধর্ম এবং আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে কটূক্তি এবং অপমান করার একটা পায়তারা করা আরম্ভ করেছিল। আমি মনে করি ইসলাম যদি স্টেট রিলিজিয়ন হয়েই থাকে আমাদের ধর্মে দেওয়া, তাহলে এই সংবিধানে যেখানে 90% মানুষ মুসলমান, সেখানে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম থাকবে না, এটা আমি মানসিকভাবে মেনে নিতে পারি না। আমি মনে করি অনেক, আমি জানি অন্য আইনে আছে যে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনলে 2 বছর কারাদণ্ড, কিন্তু অন্য আইনে আবার এও আছে যে জাতির জনক নিয়ে কথা বললে 5 বছর কিংবা 10 বছর কারাদণ্ড। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে আমার মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নামটা, উনাকে নিয়ে কটূক্তি করাটা, এই ব্যাপারটা যাতে ডিসকারেজ এবং এটা করলে কি অপরাধ হতে পারে সেটা গুরুত্ব দেওয়াটা
সংবিধানে থাকা উচিত। এতে করে সেকুলারিজম অ্যাটাক হবে না, এতে করে অন্য ধর্মকেও ছোট করা হবে না, বিকজ আমরা এই ধারাতেই বলে দিচ্ছি যে কোনো ধর্মকেই আমরা রেসপেক্ট করি এবং সবাই কর্মকাণ্ড করতে পারে। অ্যাট দ্য সেম টাইম আর্টিকেল 94 যেখানে আমাদের কোর্ট কিভাবে কনস্ট্রাকশন হবে সেগুলি বলা আছে, সেখানে আমি মনে করি মালয়েশিয়ার ইন্দোনেশিয়ার আদলে যারা ইসলামিক ল দ্বারা পরিচালিত হতে চায়, ফ্যামিলি ম্যাটার্স এবং অন্য ম্যাটার্স, সেখানে ইসলামিক ল এর প্রভিশন থাকা উচিত। যারা ইসলামিক কোর্টে ইনভোক করবে তাদের যদি, যেমন এখানে সাকসেশনের ম্যাটার থাকতে পারে, উইলের ম্যাটার থাকতে পারে, ফ্যামিলি ম্যাটার্স থাকতে পারে, সম্পত্তি যেটা আপনার সম্পত্তি আইন বলেন বা সেই প্রভিশন গুলি যদি কেউ চায় ইসলামিক ল দ্বারা পরিচালিত হবে, তাহলে ইসলামিক কোর্টের প্রভিশন থাকা উচিত। আমি মনে করি, শোনান একটা কথা বলি, গ্লোবালাইজেশন আর মডার্নাইজেশনের নামে আমাদের কৃষ্টি কালচার ধর্ম থেকে অনেক দূরে সরে যাচ্ছে। ধর্মকে সবাই আপ টু ডেট মনে করে না, বাট আমি মনে করি দিস ইজ দ্য পারফেক্ট টাইম দ্যাট উই শুড কাম ব্যাক টু আওয়ার রুট। আমাদের কালচার, আমাদের ধর্ম, আমাদের এই জিনিসগুলিকে আমাদের এখন ফিরিয়ে নিয়ে আসা উচিত এবং যথাযথ সম্মান দেওয়ার জন্য সংবিধানে এদের অবস্থান দেয়া উচিত। এটা আমরা আমাদের এখান থেকে প্রস্তাব জানাচ্ছি। আর্টিকেল 145 ইন্টারন্যাশনাল ট্রিটির কথা বলা আছে, আপনারা যদি দেখেন, আমি মনে করি এইবার 17 বছরে আমরা দেখেছি পার্লামেন্টে কিভাবে দেশ বিক্রির পায়তারা, আদানি চুক্তি থেকে আরম্ভ করে অন্যান্য কিছু। আমি মনে করি যেই চুক্তিগুলি হয় শুধুমাত্র রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রী যাবে আর নিয়ে আসবে, রাষ্ট্রপতিকে দেখাবে। জনগণের সামনে যে কোনো ইন্টারন্যাশনাল ট্রিটি, আন্তর্জাতিক চুক্তি খোলাখুলি ভাবে জানিয়ে দিতে হবে পার্লামেন্টের মাধ্যমে। জনগণ জানতে চায় জনগণ কি দিল, জনগণ জানতে চায় জনগণ কি পেল। বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশ সার্বভৌম দেশ, আমরা কোনো দেশের অধীনে না, আমরা সবার সাথে বন্ধুত্ব করতে রাজি। এট দ্য সেম টাইম উই মাস্ট মেক শিওর উই হ্যাভ আওয়ার হেডস হাই। আমাদের মাথায় রাখতে হবে আমরা সসম্মানে যারা সবার সাথে সেই সম্পর্ক রাখতে পারি। কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক কারোর সাথে নাই, কোনো বড় ভাই ছোট ভাই সম্পর্ক কারোর সাথে নাই। আমরা একইভাবে আমাদের রাইট প্রোটেক্ট করে আমরা আমাদের অবস্থান রাখতে চাই।